আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে, স্বীকার করলেন জয়। বাংলাদেশে ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে সব কথা বলেছেন। সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। এরপর জানিয়ে দিব, আগামী 15 আগস্ট মাঠ বিএনপির দখলে থাকবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দিব, জনতার হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার নবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতার হামলায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল সামাদ মারা গেছেন। আজ ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এবারে জানিয়ে দিব, ডিবি অফিসে যা যা ঘটল আনিসুল হক এবং সালমান এফ রহমানের সঙ্গে। নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত 10টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে সাবেক আইজিপি এবং গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মামলা করল বিএনপি। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন এবং ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ 31 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সেন্ট মার্টিন থেকে 2 কেজি ক্রিস্টাল মেথড উদ্ধার, আটক 7। কক্সবাজারে সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে 2 কেজি ক্রিস্টাল মেথড বিপুল পরিমাণ বিদেশি মাদকসহ অন্তত 7 জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বুধবার 14 আগস্ট দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে, স্বীকার করলেন জয়। ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশের ছাত্রদের সঙ্গে শেখ হাসিনা সরকারের ভুল হয়েছে সব স্বীকার করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে জয় বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টের আপিল করেছে, আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরই বিষয়টি ছেড়ে দিয়েছিল। শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করে বলেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। এ সময় তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গত 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশকে আগ্নেয়াস্ত্র পাচার এবং আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। গত 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার মধ্যে বর্ণনা করে জয় বলেন, একদিন আগেও তিনি শেখ হাসিনাকে কেউই ভাবেননি যে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জয় আরও বলেন, মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না, তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন। তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখন যেতে হবে। শেখ হাসিনা দেশ ছাড়ার ব্যাপারে অনড় ছিলেন এবং তিনি তাকে রাজি করিয়েছিলেন দাবি করে জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক
সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল, কিন্তু তিনি যেতে চাননি। তখনই আমার খালা শেখ রেহানা আমাকে ডাকলেন। আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাও। এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। ভারতের প্রতি তার বার্তা কী হবে জানতে চাইলে নয়াদিল্লিকে নেতৃত্ব নিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন জয়। এ সময় তিনি বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা এবং পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি এটা নিশ্চিত করা হয়, তাহলে এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনও সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় দল। আগামী 15 আগস্ট মাঠ থাকবে বিএনপির দখলে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 15 আগস্ট মাঠ বিএনপির দখলে থাকবে, তবে কোনোভাবেই সহিংসতা এবং হিংসাত্মক কোনো কাজ করবে না বিএনপি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ উস্কানি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বিএনপির নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। বিএনপি একটু উদারপন্থী প্রগতিশীল দল। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শতভাগ নিশ্চিত করতে চাইছি। সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দলীয় নেতাকর্মীরা দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার 14 আগস্ট দুপুর 12টায় ঠাকুরগাঁও থেকে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের বাড়ি যাওয়ার পথে সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। মির্জা ফখরুল বলেন, খুনি হাসিনার দল আওয়ামী লীগ হিন্দুদের ব্যানার ব্যবহার করতে চাইছে। ইতিমধ্যে শেখ হাসিনা সহ তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। তবে বিএনপির কোনো নেতাকর্মী কোনো দখলবাজি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে অংশ নিলে দল এবং এর দায়ভার গ্রহণ করবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোদমে সহযোগিতা করতে হবে। রাষ্ট্র সংস্কার করার সময় দিতে হবে। সাধারণ সম্পাদক শাহিন আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম জনি, সাবেক এমপি আলহাজ শওকত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা শামসুল আলম প্রমুখ। জনতার হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার নবাবগঞ্জে বিক্ষুব্ধ জনতার হামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ মারা গিয়েছেন। বুধবার 14 আগস্ট ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি। নিহত আব্দুস সামাদ উপজেলা বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ফালু ফকিরের ছেলে। তিনি বান্দুরা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি এবং বান্দুরা ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। নিহতের ভাতিজা আব্দুল হালিম বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর এভাবে তাকে হামলা করে রক্তাক্ত করে ফেলে রেখে তারপর চলে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। এ সময় তিনি বলেন, হামলাকারীরা চলে গেলে চাচাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠান। সেখান থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করি। 1 সপ্তাহ আইসিইউতে থাকার পর মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়িতে আনা হয়। বুধবার ভোরের দিকে তিনি মারা যান। আব্দুস সামাদের ছেলে আনোয়ার হোসেন তিনি জানিয়েছেন, গত 7 দিন বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। আমার কোনো অভিযোগ নেই। সর্বাত্মক বিচারক মহান আল্লাহ তাআলা, তিনি এর বিচার করবেন। নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, বর্তমান অবস্থায় পুলিশের সেবা সীমিত। আপাতত জিডি এবং অভিযোগ গ্রহণ করছি, তবুও এই ঘটনার খোঁজ নেওয়া হবে। ডিবি অফিসে যা যা ঘটল আনিসুল হক এবং সালমান এফ রহমানের সঙ্গে। নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত 10টার দিকে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান ঘটনা কাহিনী। জানা গেছে, রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য
নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। এছাড়াও ভিআইপি আসামিদের ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখা গোয়েন্দা পুলিশ। এখন কখনো পরিবারের থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হতো, বিছানায় ঘুমাতে দেওয়া হতো, কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে সবকিছুই হয়নি। অন্য আসামিদের মতো হাজতের মেঝেই ঘুমাতে হয় তাদের। এদিকে হেভিওয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্ধশ্বাস অবস্থা। আসামিকে কখন কোথায় আনা হচ্ছে, কি করা হচ্ছে, অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেননি। হাতে কোনো দু একজন কর্মকর্তা মামলা এবং আইনি প্রক্রিয়া দেখভাল করেছেন। ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ডিএমপির কমিশনার সহ দু একজন কর্মকর্তা ডিবি অফিসে আসেন, তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে। সূত্র বলছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারের মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ডিবি সূত্র বলছে, বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। সাবেক আইজিপি গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মামলা করল বিএনপি। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ 31 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিএনপির মিডওয়িংয়ের সদস্য সাইরুল কবির খান বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন। সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বাদী হয়ে মামলা করেছেন। সালাউদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ এবং মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে এবং 2 বছর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানে নামে লুটপাট এবং ডাকাতির অভিযোগ করা হয়েছে। এতে পল্টন মডেল থানায় মামলা 2টি করা হয়েছে। অভিযোগসমূহ গ্রহণ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেন্টু মিয়া। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশ অফিসারেরা অনেক মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, আমাদেরকে গুম করেছে। সর্বশেষ 2022 সালে একটি ঘটনা আমরা দেখেছি। হারুনুর রশিদ, মেহেদি হাসান, বিপ্লব কুমার এরা আমাদের অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের অফিসের সব মালামাল নিয়ে গেছে। প্রায় 47 লক্ষ টাকার মালামাল ডাকাতি করেছে এরা, আর 3,50,000 টাকার মালামাল নষ্ট করেছে ডিবি, হারুন, বিপ্লব সহ অনেকেই। এ সংক্রান্ত একটা মামলার অভিযোগ আজকে আমরা এখানে এফআইআর জমা দিয়েছি। এবং তিনি বলেছেন, দ্বিতীয়টা 16 জুলাই। সেদিন ডিবির হারুন ও রশিদ, ডিএমপির মেহেদি হাসান, বিপ্লব কুমার দাস এরা অস্ত্র তৈরি করার হাতিয়ার সহ বিভিন্ন অবৈধ অস্ত্র, গোলাবারুদ নিয়ে আমাদের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কক্ষে রাখে এবং তৃতীয়তলায় অবৈধ বোমা রাখে। একটা নাটক সাজিয়ে তারা বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই যে তারা পুলিশ কর্মকর্তা অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বোমা রাখলো এবং কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখালো, তার একটি অভিযোগ নিয়ে আমরা এসেছি। আমরা ডিউটি অফিসার এসআই মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। পরে ওসি সেন্টু মিয়া অভিযোগগুলো গ্রহণ করেছেন। মামলা নম্বর 1 এবং 2।